হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের কয়েকটি প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আলোচনা করব, যা মাধ্যমিক সহ যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। ক্লাস 8, 9, 10 যে কোনো ক্লাসের জন্য ইম্পর্ট্যান্ট। মাধ্যমিকের জন্য বিশেষ করে যারা 2023 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং এই ক্লাস 10-এর ফাইনাল পরীক্ষা ছাড়াও তোমাদের যে সামেটিভ ইভ্যালুয়েশন হয় বা টেস্ট পরীক্ষা হয়, তাতেও কিন্তু এই টপিকগুলো খুবই ইম্পর্ট্যান্ট। অধিকাংশ টপিকগুলো যেগুলো তোমাদের ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, তার মধ্য থেকে আমি এখানে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট 4টে টপিক নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো ক্লাস 10-এ তোমাদের এই প্যারাগ্রাফ রাইটিং বা যে 3টে রাইটিং পড়ে, তার মধ্যে প্যারাগ্রাফ, স্টোরি বা নোটিশ রাইটিং, এই সবগুলোর মধ্যে তোমাদের এবারের জন্য এই প্যারাগ্রাফ রাইটিংটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং 100 শব্দের মধ্যে প্যারাগ্রাফ রাইটিংটা করতে হয়। তো তোমাদের পয়েন্ট দেওয়া থাকে, যে পয়েন্টগুলো দেওয়া থাকবে সেগুলোর উপর ভিত্তি করেই লেখার চেষ্টা করবে। তো আমি চেষ্টা করেছি তোমাদের সাধারণত যে পয়েন্টগুলো দেওয়া থাকতে পারে তার উপর ভিত্তি করে প্রায় 100-র কাছাকাছি শব্দের মধ্যে তৈরি করতে, এবং সহজ সরল ভাষায়, যাতে করে তোমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট, ভীষণ উপকার হয়। এবং তোমরা যদি এই ভাষাগুলো ফলো করো তাহলে তোমরা সহজেই রপ্ত করতে পারবে এবং প্রয়োজনে কিছু মুখস্থও করতে পারবে। এবং এই ধরনের পয়েন্টের যেগুলো থাকবে তার উপর ভিত্তি করেই এগুলো লেখা। যাই হোক, দেখো প্রথমে খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, কন্যাশ্রী প্রকল্প। দেখো, এটা আমি তোমাদের রিডিং পড়ে একটু মানে বলার চেষ্টা করছি এবং সহজ সরল ভাষায় তোমাদের জন্য তৈরি করে দেওয়া আছে। তোমরা সহজেই এটা অভ্যাস বা রপ্ত করতে পারবে। The government of West Bengal has started the Kanyasri scheme for the upliftment of the girl child. অর্থাৎ এই পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী প্রকল্পটা চালু করেছেন এই মেয়েদের কল্যাণের জন্য বা মেয়েদের উন্নতির জন্য। It was launched in 2013. এটা শুরু করা হয়েছিল 2013 সালে। সিন্স দেন, তখন থেকে আগস্ট 14 হ্যাজ বিন সেলিব্রেটেড অ্যাজ কন্যাশ্রী দিবস। তখন থেকেই 14ই আগস্ট কন্যাশ্রী দিবস রূপে পালিত হচ্ছে। দি এম অফ দিস প্রজেক্ট ইজ, এই প্রকল্পের লক্ষ্য হলো to help the girl children to continue their studies and stop early marriage. ও যে সমস্ত ছাত্রীরা রয়েছে তাদের পড়াশোনাটাকে চালিয়ে যাওয়া এবং এ বাল্য বিবাহকে রদ করা। এনি আনম্যারিড গার্ল স্টুডেন্ট এজেড বিটুইন 13 and 18 and enrolled in classes 8 to 12 in government recognized schools will be paid annual scholarship every year. তাহলে এই কন্যাশ্রী প্রকল্পের অধীনে যে কোনো অবিবাহিত ছাত্রী যাদের বয়স 13 থেকে 18 বছরের মধ্যে এবং যারা যে কোনো সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে অষ্টম থেকে দ্বাদশের মধ্যে পড়াশোনা করবে, তাদেরকে একটা বাৎসরিক স্কলারশিপ বা পারিতোষিক প্রতি বছর দেওয়া হবে। বিসাইডস, এই পারিতোষিক বা স্কলারশিপটা বিভিন্ন সময়ে বিভিন্ন, এখন বর্তমানে 1000 টাকা করে দেওয়া হয়, তবে এটা পরে হয়তো আরও বাড়তে পারে। যাই হোক, সেই জন্যই এখানে অ্যামাউন্টটা উল্লেখ করা নেই। তো তোমার এই অ্যামাউন্টটা মানে ধীরে ধীরে বাড়বে হয়তো, তো সেই জন্য অ্যামাউন্টটা উল্লেখ করা নেই এবং অ্যামাউন্ট ছাড়াই তোমাদেরকে এটা মানে করে দেওয়া আছে, তোমরা এইভাবেই করতে পারো। আর যদি তোমাদের পয়েন্টে অ্যামাউন্ট দেওয়া থাকে তাহলে তোমরা অবশ্যই সেই অ্যামাউন্টটা দেবে, মানে কত অ্যামাউন্ট দেওয়া হচ্ছে। এখন বর্তমানে আমি যে সময়ে তোমাদের এই প্যারাগ্রাফটা তৈরি করছি সেই সময়ে এই ক্লাস 8 থেকে যাদের 13 বছর বয়স তাদেরকে 1000 টাকা করে বাৎসরিক মানে অ্যানুয়াল স্কলারশিপটা দেওয়া হচ্ছে প্রতি বছর। বিসাইডস, এছাড়া দি ওয়ান টাইম গ্র্যান্ট, একটা এককালীন ভাতা দেওয়া হবে আন্ডার K2, যেটা K2 প্রকল্পের আন্ডারে, উইল বি পেড টু দি আনম্যারিড গার্ল স্টুডেন্টস এজড বিটুইন 18 and 19, যারা
কেটুর আন্ডারে পড়ে যাচ্ছে, অর্থাৎ 18 বছর হয়ে যাচ্ছে এবং 18 বছর প্লাস 18 বছর থেকে 19 বছরের মধ্যে থাকছে তাদেরকে কেটুর অর্থাৎ কন্যাশ্রী 2 বা কেটুর আন্ডারে তাদেরকে এককালীন ভাতা দেয়া হবে। দি ড্রপ আউট রেট অ্যান্ড আর্লি ম্যারেজ অফ গার্লস হ্যাভ বিন রিডিউসড ফর দিস স্কিম। যে স্কুল ছুটের হারটা এবং বাল্যবিবাহের যে হার সেটা ভীষণভাবে কমে গেছে এই প্রকল্পের জন্যই। দি ইউনাইটেড নেশনস অনার্ড কন্যাশ্রী স্কিম উইথ হাইয়েস্ট পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড ইন 2017। 2017 সালে সম্মিলিত জাতিপুঞ্জ কন্যাশ্রী প্রকল্পটাকে সম্মানিত করেছিলেন সর্বোচ্চ এটা গণসেবামূলক একটা পুরস্কার দিয়ে। নাও ইট বিকামস বিশ্বশ্রী ইন্টারন্যাশনালি। এখন কন্যাশ্রী বিশ্বশ্রীতে পরিণত হয়েছে। এরপর দেখো 2 নম্বর, এটাও তোমাদের মানে কি বলবো সর্বকালের জন্যই ইম্পর্ট্যান্ট এবং শুধুমাত্র ক্লাস 10 নয়, অন্যান্য ক্লাসেও 7, 8, 9, 10, 11, 12, 11 বিশেষ করে 12-এ এরকম প্যারাগ্রাফ পড়ে না। তো যাই হোক, এগুলো বা অন্যান্য বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং ক্লাস 10-এর ক্ষেত্রে তোমরা জানো এটা 100 শব্দের মধ্যে লিখতে হবে এবং সেইভাবেই তোমাদের কথা ভেবেই বিশেষ করে এটা তৈরি করা। দেখো, দি রোল অফ কম্পিউটার, কম্পিউটারের ভূমিকা। দি কম্পিউটার ইজ ওয়ান অফ দি মোস্ট ওয়ান্ডারফুল অ্যান্ড বেস্ট ক্রিয়েশনস অফ মডার্ন সায়েন্স। এই কম্পিউটার হচ্ছে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে আশ্চর্যজনক এবং সবচেয়ে ভালো যে সমস্ত সৃষ্টি হয়েছে, আধুনিক বিজ্ঞানের যে সমস্ত ভালো কিছু সৃষ্টি হয়েছে তার মধ্যে অন্যতম। দি প্রাইমারি মেকানিক্যাল কম্পিউটার was made. The primary mechanical computer was made by চার্লস ব্যাবেজ। যে প্রাথমিক যে যান্ত্রিক কম্পিউটার তৈরি হয়েছিল প্রথমে চার্লস ব্যাবেজের দ্বারাই, অর্থাৎ চার্লস ব্যাবেজই এই কম্পিউটারের জনক ছিলেন। দি সিগনিফিক্যান্ট পার্টস অফ এ কম্পিউটার আর, যে সমস্ত উল্লেখযোগ্য একটা কম্পিউটারে যে সমস্ত উল্লেখযোগ্য পার্টসগুলো রয়েছে সেগুলো হচ্ছে মাউস, কিবোর্ড, সিপিইউ অ্যান্ড দি মনিটর। এগুলো কম্পিউটারের পার্টস, তোমরা অনেকেই জানো। দেয়ার আর 3 টাইপস অফ কম্পিউটার্স। 3 ধরনের কম্পিউটার আমাদের বর্তমানে বিশেষ করে প্রচলিত, তার মধ্যে যেমন অ্যানালগ, ডিজিটাল অ্যান্ড হাইব্রিড। দি স্পিড অ্যাজ ওয়েল অ্যাজ দি অ্যাকুরেসি অফ ইচ কম্পিউটার ইজ ক্লাসিফাইড। প্রত্যেক কম্পিউটারেরই স্পিড অর্থাৎ গতি এবং অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং এই নিপুণতা একেবারেই শ্রেণীবদ্ধ। দিস ওয়ান্ডারফুল ইলেকট্রনিক ডিভাইস ইজ নাও এ মেম্বার অফ আওয়ার এভরিডে লাইফ। এই আশ্চর্যজনক বৈদ্যুতিক যন্ত্রটি এখন বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের একটি সদস্য। ফর লটস অফ পারপাসেস দি কম্পিউটার ক্যান বি ইউজড লাইক স্টোরিং ইনফরমেশন, প্রোগ্রামিং অ্যান্ড ডেভেলপিং সফটওয়্যার। বিভিন্ন উদ্দেশ্যে, নানা ধরনের উদ্দেশ্যে আজকাল কম্পিউটার ব্যবহার করা হয়, যেমন স্টোরিং ইনফরমেশন অর্থাৎ তথ্য মজুত করা বা প্রোগ্রামিং করা বা সফটওয়্যারের বিকাশ ঘটানো ইত্যাদির ক্ষেত্রে। নট অনলি স্কুল অ্যান্ড অফিস ওয়ার্ক পারপাসেস বাট অলসো কম্পিউটার্স ক্যান বি ইউজড টু কন্ট্রোল ট্রাফিক, ফোরকাস্টিং ওয়েদার, মেডিকেল পারপাসেস, examination purposes, detection of crime and the list goes on। অর্থাৎ শুধুমাত্র স্কুলে বা অফিসে কোনো কাজকর্মের উদ্দেশ্যেই নয়, এখন কম্পিউটার ব্যবহার করা হয় যানবাহন নিয়ন্ত্রণ করা বা আবহাওয়ার পূর্বাভাস দেওয়া বা বিভিন্ন ডাক্তারি উদ্দেশ্যে, পরীক্ষা নিরীক্ষা, যে সমস্ত পরীক্ষা টরীক্ষা আমাদের অর্থাৎ মূল্যায়ন পদ্ধতি যেগুলো ব্যবহার করা হয় সেই মূল্যায়ন পদ্ধতির উদ্দেশ্যেও কম্পিউটার ব্যবহার করা হয়। ডিটেকশন অফ ক্রাইম অর্থাৎ অপরাধের খোঁজ পাওয়া বা অপরাধকে ধরে ফেলতে বা অপরাধী খুঁজে পেতে। অ্যান্ড দি লিস্ট গোজ অন, এবং এই তালিকাটা আরও চলতে থাকে, অর্থাৎ এই তালিকার মধ্যে আরও অনেক কিছুই পড়ে যায়। কম্পিউটার্স মাস্ট বি ইউজড অনলি ফর ক্রিয়েটিভ পারপাসেস। কম্পিউটারকে অবশ্যই ব্যবহার করতে হবে শুধুমাত্র সৃজনশীল উদ্দেশ্যেই
অ্যান্ড নট ফর ডিস্ট্রাকটিভ পারপাসেস, কোনো বিনাশকারী উদ্দেশ্যে নয়, সো দ্যাট যাতে করে দি ইনভেনশন অফ কম্পিউটার বিকামস এ বুন টু ম্যানকাইন্ড, যাতে করে এই কম্পিউটারের আবিষ্কারটা মানব সমাজের কাছে একটা আশীর্বাদ বা বর হয়ে ওঠে। এরপর দেখো 3 নম্বরে তোমাদের সর্বকালের জন্যেই ভীষণ ইম্পর্টেন্ট টপিক, অ্যাডভান্টেজেস অফ মর্নিং ওয়াক, অর্থাৎ প্রাতঃভ্রমণের সুবিধা, উপকারিতা, ইউজফুলনেসও হতে পারে, প্যারাগ্রাফটা তোমাদের মূলত এইটাই, তাহলে এখানে দি ইউজফুলনেস অফ মর্নিং ওয়াক এটাও হেডিংয়ে থাকতে পারে। দেখো, এ হেলদি মাইন্ড রিসাইডস ইন এ হেলদি বডি, একটা স্বাস্থ্যকর মন একটা স্বাস্থ্যকর শরীরেই বসবাস করে, অ্যান্ড মর্নিং ওয়াক হেল্পস টু মেক এ হেলদি বডি, আর এই প্রাতঃভ্রমণ একটা স্বাস্থ্যকর শরীর বা দেহ তৈরি করতে সাহায্য করে। দিস হেলদি হ্যাবিট ইজ এ প্যানেসিয়া ফর অল ইলস, এই স্বাস্থ্যকর অভ্যাসটা সব রোগের মহৌষধি হিসাবে কাজ করে। দি কাম অ্যাটমসফিয়ার ইন দি মর্নিং, সকালের শান্ত পরিমণ্ডল, সুতেজ আওয়ার নার্ভস, আমাদের স্নায়ুকে আরাম দেয়, অ্যান্ড মাইন্ডস, এবং মনকে। দি এয়ার রিমেন্স ফ্রেশ ইন দি মর্নিং, সকালে বাতাস সতেজ থাকে, অর্থাৎ বিশুদ্ধ সতেজ থাকে। মর্নিং ওয়াক ইজ ভেরি এসেন্সিয়াল ফর দোজ, প্রাতঃভ্রমণটা খুবই প্রয়োজনীয় তাদের জন্যে হু সাফার ফ্রম টেনশন, হার্ট ডিজিজেস, ডায়াবেটিস অ্যান্ড ওবেসিটি, যারা বিশেষ করে বিভিন্ন দুশ্চিন্তা বা হার্টের রোগ অথবা মধুমেহ বা ডায়াবেটিস এবং স্থূলতা বা মোটা হয়ে যাওয়া এইসব রোগে ভুগে। মর্নিং ওয়াক ইজ সার্টেনলি এ গুড স্টার্ট ফর এ ডেজ ওয়ার্ক, এই প্রাতঃভ্রমণটা নিশ্চিতভাবে দিনের কাজকর্মের একটা ভালো শুরু বটে। নেচার রিমেন্স অ্যাট হার বেস্ট ইন দি মর্নিং, প্রকৃতি সকালবেলাতেই তার সর্বোচ্চ রং রূপ রস গন্ধ নিয়েই হাজির থাকে, সকালবেলাতেই প্রকৃতি তার নিজস্ব রং রূপ রস গন্ধের সর্বোচ্চ সীমায় থাকে। সো এ মর্নিং ওয়াকার ক্যান এনজয়, সুতরাং একজন প্রাতঃভ্রমণকারী উপভোগ করতে পারে নেচার্স কালার, বিউটি অ্যান্ড ফ্র্যাগ্রেন্স টু হিজ হার্টস কন্টেন্ট, প্রকৃতির রং, সৌন্দর্য এবং সুগন্ধ তার প্রাণ ভরে উপভোগ করতে পারে, টু হিজ হার্টস কন্টেন্ট, অর্থাৎ তার প্রাণ ভরে উপভোগ করতে পারে। দি রিওয়ার্ড অফ মর্নিং ওয়াক ইজ, এই প্রাতঃভ্রমণের পুরস্কার হচ্ছে টু রিমেন ফিজিক্যালি ফিট অ্যান্ড মেন্টালি অ্যালার্ট, অর্থাৎ শারীরিকভাবে সুস্থ সবল থাকা এবং মানসিকভাবে তৎপর থাকা। পিপল অফ অল এজেস মাস্ট কাল্টিভেট দিস গুড হ্যাবিট অফ মর্নিং ওয়াক, সমস্ত বয়সেরই লোকেদেরই অবশ্যই এই প্রাতঃভ্রমণের ভালো অভ্যাসটিকে চর্চা করা উচিত বা চর্চা করবে। এরপরে দেখো 4 নম্বরে মাই এম ইন লাইফ, এটাও তোমরা এটা কি রিসেন্ট টপিক কিছু নয়, এটা সর্বকালের জন্যই সবসময়ের জন্য ইম্পর্টেন্ট, এবং তোমরা এর আগে যে সমস্ত ক্লাসগুলো পেরিয়ে এসছো সেগুলোতেও দেখবে হয়তো কখনো না কখনো পড়েছে, এবং এটা সব ক্লাসের জন্যই ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা তোমরা ক্লাস 10-এ পড়ছো, মাধ্যমিক দেবে 2023 সালে, তাদের জন্য তো বটেই, এবং শুধু 2023 সালে নয়, অন্যান্য বছরেও যারা আবার মাধ্যমিক দেবে তাদের জন্যও এটা ইম্পর্টেন্ট। যাই হোক, দেখো মাই এম ইন লাইফ, এটা প্রশ্নটা কিন্তু থাকবে তোমার রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর এম ইন লাইফ, তাহলে ইয়োর এম ইন লাইফ থাকবে, অর্থাৎ তোমার জীবনের লক্ষ্য, কিন্তু তোমরা যখন হেডিংটা লিখবে তখন কিন্তু মাই এম ইন লাইফ এইভাবে লিখবে। আর তোমাদেরকে এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি যে হেডিং মানে হচ্ছে আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন ছাড়া সব শব্দের প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল লেটারে করবে, সব শব্দের প্রথম অক্ষর। কিন্তু তোমরা যদি এরকম করো, সবই যদি ক্যাপিটাল লেটার করো তাহলে অসুবিধা নাই, কিন্তু তোমাকে এরকম নর্মাল রাইটিংয়ে লিখতে গেলে সব শব্দের প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল লেটার হবে, শুধুমাত্র আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন ছাড়া। কিন্তু যদি কোনো আর্টিকেল প্রথমে শুরু হয় তাহলে সেটা ক্যাপিটাল লেটার হতে পারে। যাই হোক, মাই এম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য, অ্যান
এমলেস পারসন ইজ লাইক এ শিপ উইদাউট এ রাডার। একটা লক্ষ্যহীন ব্যক্তি কীরকম না হালবিহীন জাহাজের মতন। অলমোস্ট এভরি ম্যান হ্যাজ এ ডেফিনাইট এম ইন লাইফ। প্রায় প্রত্যেকটা মানুষেরই জীবনে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। আই অ্যাম নট অ্যান এক্সেপশন। আমিও ব্যতিক্রম নই। আই উইশ টু বিকাম এ টিচার। আমার একজন শিক্ষক হওয়ার খুব ইচ্ছা। টিচিং ইজ এ নোবেল প্রফেশন। শিক্ষকতা হলো একটা মহৎ পেশা। মাই ফাদার ইজ এ রিনাউন্ড টিচার। আমার বাবা হলেন একজন খ্যাতনামা শিক্ষক। হি ইজ এ গ্রেট ইন্সপিরেশন টু মি। তিনি হচ্ছেন আমার কাছে একটা মহাপ্রেরণা। লাইক মাই ফাদার আই অলসো বিলিভ ইন প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। আমার বাবার মতোই আমিও বিশ্বাস করি মানে অতি সিম্পল বা সাধারণ জীবনযাত্রা এবং উচ্চ চিন্তাভাবনা। আই নো দ্যাট টিচিং ইজ নট এ প্রফিটেবল জব। আমি জানি যে শিক্ষকতা একটা খুব লাভজনক যে কাজ বা চাকরি তা কিন্তু নয়। বাট আই ওয়ান্ট টু স্প্রেড, এটা মাঝখানে এটা ওয়ান্ট টু হবে, টিও টুটা ড্রপ পড়ে গিয়েছিল, আবার ফের দেওয়া হয়েছে, তাহলে বাট আই ওয়ান্ট টু স্প্রেড, SPREAD, এটা ডি, কিন্তু আমি চাই ছড়িয়ে দিতে মাই নলেজ অ্যান্ড উইজডম, আমার জ্ঞান এবং যা কিছু আমার জ্ঞান গরিমা রয়েছে, যা কিছু আমার এখন পর্যন্ত অভিজ্ঞতা জ্ঞান থাকবে সেগুলোকে ছড়িয়ে দিতে আমি চাই। টু মেক গুড অ্যান্ড রেসপন্সিবল সিটিজেন্স, একজন ভালো দায়িত্বশীল নাগরিক তৈরি করতে। ইট ইজ সেড দ্যাট, এরকম বলা হয় যে টিচার্স আর দি ব্যাকবোন অফ এ নেশনস, শিক্ষকরাই হলেন জাতির মেরুদণ্ড। আই ওয়ান্ট টু ডেভোট মাইসেলফ টু দি প্রোগ্রেস অ্যান্ড প্রসপারিটি অফ আওয়ার নেশন, আমি চাই নিজেকে উৎসর্গ করতে আমাদের জাতির এই প্রগতি এবং সমৃদ্ধিতে। আই অ্যাম স্টাডিং হার্ড টু ফুলফিল মাই ড্রিম, আমি কঠোর পড়াশোনা করছি আমার স্বপ্ন পূরণ করতে। আই নো গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস, আমি জানি ঈশ্বর তাদেরই সাহায্য করেন যারা নিজেরাই নিজেদেরকে সাহায্য করেন। গড উইল শিওরলি ব্লেস মি, BLESS, এটা ভগবান নিশ্চয়ই আমাকে আশীর্বাদ করবেন টু অ্যাচিভ মাই গোল, আমার লক্ষ্য অর্জন করতে। আই ড্রিম অ্যাবাউট টিচিং, আমি শিক্ষকতা নিয়ে স্বপ্ন দেখি। আই লাভ টিচিং, আমি শিক্ষকতাকে ভালোবাসি। অ্যান্ড আই হ্যাভ এ প্যাশন ফর টিচিং, এবং এই শিক্ষকতার প্রতি আমার আছে একটা প্রবল ঝোঁক। আই ডোন্ট ওয়ান্ট টু লিভ এনি স্টোন আনটার্নড অন মাই ওয়ে টু দিস নোবেল প্রফেশন, এই মহৎ পেশার পথে কোনো বাধাকেই আমি অতিক্রম না করে ছাড়তে চাই না। যাই হোক, তোমাদেরকে অর্থ সহ বললাম এবং যতটা সম্ভব সহজ সরল ভাষায় লেখা, আশা করা যায় তোমরা অতি সহজে বুঝতে পারবে। বাংলা মানেটাও বললাম, খুব একটা বোম্বাস্টিং বড় শব্দ কিছু নেই। তো তোমরা এই যে টপিকগুলো বললাম এগুলো কিন্তু সর্বকালের জন্যই ইম্পর্টেন্ট, তো তোমরা এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। আরও বেশ কিছু প্যারাগ্রাফ, ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, সেই প্যারাগ্রাফগুলোই দেখবে, সেগুলোর লিঙ্ক এখানে আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তো সেগুলোও দেখবে। তার পাশাপাশি এগুলোও তোমরা অবশ্যই স্টাডি করবে, এবং এগুলো দু একবার তোমরা একটু ভালো করে মন দিয়ে পড়লে, স্টাডি করলে তোমরা কিন্তু সহজেই রপ্ত করতে পারবে। যাই হোক, তোমরা যে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে, তোমাদের এই প্যারাগ্রাফগুলো সম্পর্কে একটু পড়লে, চিন্তাভাবনা করছো, নিশ্চয়ই করছো। তো যাই হোক, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো এবং আমার কথাগুলো বোঝার চেষ্টা করছো।